দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। তো তোমরা কি যেতে চাও দিদি নাম্বার ওয়ানে? আমি কিন্তু আমার বরকে বলেছিলাম যে কোনো রকম অডিশন ছাড়াই যাব দিদি নাম্বার ওয়ানে, এবং দিদি নাম্বার ওয়ান থেকেই আমার কাছে কল আসবে। তো সত্যি সত্যি কিন্তু সেইটাই বাস্তবায়িত হয়েছে, কারণ আমাকে কিন্তু অডিশন দিতে যেতে হয়নি দিদি নাম্বার ওয়ানের জন্য, তারাই আমার সাথে কন্ট্যাক্ট করেছিল। তো সেই রকমের ডিটেলসও তোমাদের সঙ্গে শেয়ারই করব। তো তোমাদেরকে শিডিউলটা দেখিয়ে দিই আমার, যে কীভাবে আমি দিদি নাম্বার ওয়ানে গিয়েছিলাম। তোমরা তো সবাই জানো যে আমরা আমাদের অ্যানিভার্সারি ট্রিপের জন্য গিয়েছিলাম পুরী, আর তারপরে আমার ঝাড়গ্রাম বাঁকুড়া দুটো জায়গাতে বিয়েবাড়ি বুকিং ছিল, আর সেই কারণেই আমাকে তখন থাকতে হয়েছিল বাঁকুড়াতে। রাত্রি 10টার সময় যখন আমি বাঁকুড়া থেকে গাড়িতে করে ঝাড়গ্রামে ব্যাক করছি, ঠিক তখন আমার কাছে কল আসে আমার বরের কাছ থেকে যে তোমার জন্য দিদি নাম্বার ওয়ান থেকে কল এসছে এবং কালকে সকাল 11টার মধ্যে যেতে হবে। তো আমি তো ভীষণই খুশি হই, কারণ আমি আমার নাম্বারটা প্রোভাইড করি না কোনো জায়গায়, আমার হাজব্যান্ডের নাম্বারটাই প্রোভাইড করেছিলাম। তো যাই হোক, সেখানে যখন আমরা যাই, দেখতেই পাচ্ছ এখানে দেখো আমি বাঁকুড়াতে সাজাতে এসেছিলাম। এটা কিন্তু একটা ব্রাইড ছিল। তো এই ব্রাইডের লুকটা কেমন লাগছে জানিও। আর যারা যারা আমার কাছে বুকিং করতে চাও 9547514322 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। ভিডিওগুলো না পোস্ট করা হয়নি। ব্রাইডের সাথে ছিল তার মানে ননদ, তার পার্টি মেকআপ ছিল, এইটা একটা বৌদি, তারও একটা হালকার উপরে মেকওভার ছিল, আর এটাও আরেকটা বৌদি। পরের ছবি আমার মনে হয় না হয়নি, কারণ ভীষণ ব্যস্ত ছিলাম। তো দেখো রাত্রি 10টার সময় আমি গাড়িতে করে ব্যাক করছি, সেখানেও একটা প্রবলেম হয়েছিল। তো যাই হোক, এখানে আরও কয়েকটা মেকআপ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে একটা ছিল, এখানে একটা ছিল, বেশ কয়েকটা মেকআপ ছিল। আমি কাজগুলো করি বাট পোস্ট করা হয় না। তো যাই হোক, এইটা হচ্ছে সকালবেলার ছবি, ঠিক আছে? এটা আমি ওলাতে তুলেছি। তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না, রাত্রেবেলায় ট্রেন 4 থেকে 5 ঘন্টা লেট ছিল। আর সেই সময় মানে দেখছো, এই যে রাত্রি 10টার সময় আমি গিয়েছি, রাত্রি 12টার সময় যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা তো পুরোপুরি লেট। সকাল 7:30টার সময় ট্রেন যেহেতু আমি দেখেছি, তাই আমি যেহেতু টাইমে পৌঁছতে পারবো না, সেই কারণে আমি কি করলাম, বাস ধরে চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে ধর্মতলা থেকে আমি একটা ক্যাব নিয়ে, দেখতেই পাচ্ছ, চলে গিয়েছিলাম হচ্ছে ডিআরআর সেটে। আর আমার মুখের অবস্থাটা দেখছো তোমরা, মানে কি খারাপ ছিল। তো যাই হোক, এইটা হচ্ছে ডিআরআর স্টুডিও, যেখানে হচ্ছে জি বাংলার সমস্ত রিয়েলিটি শোগুলো হয়। তো আমি আলাদা করে আসি, এটা আমার পিসি শাশুড়ি, আর তারপরে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই এসেছিলো। আর এখানে আমি সোনার গয়না আমার শাশুড়ি মাকে বলেছিলাম সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আসতে, তো উনি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এসছেন আর কি। আর এইটা হচ্ছে ওদের ড্রেসিং রুম, আমাদের যে ড্রেসগুলো সিলেক্ট করা হয় সেই রুমগুলো এইটা, ঠিক আছে? তো আমি এখানে গয়নাগাটিগুলো পরে নিচ্ছিলাম এট ফার্স্ট। আর কি ড্রেস পরবো না পরবো সব কিছুই কিন্তু ওরা নিজেরাই ডিসাইড করে দেয়, ঠিক আছে? আর হেয়ার স্টাইল, মেকআপ সব কিছুই তারাই ডিসাইড করে, যেটা নিয়ে কোনো কথা বলবো না। তোমরা তো ভিডিওর প্রথমেই দেখতে পেলে আমাকে কেমন লাগছিল। তো যাই হোক, বললো আগে খেয়ে নিতে, ডিম ভাত খেতে দিয়েছে। আগেরবারে যখন রন্ধনে গিয়েছিলাম তখন কিন্তু মাংস, তারপরে মাছ সবই দিয়েছে। যাই হোক, এই দাদা আবার মেকআপ করছিলেন। আমি এদেরকে বারবার বলা সত্ত্বেও আমার শেডের থেকে নিচু শেড করে আমাকে মেকআপ করা হয়েছিল। আমি জানি না এটা কেন করে, কারণ আমার যতদূর, আমি যেহেতু নিজেও একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আমার যতদূর মনে হয় এখানে দুটোই শেড রয়েছে, একটা ফর্সাদের জন্য, একটা কালোদের জন্য। কালোদেরকেও আমার যে সেটটা লাগানো হয়েছে সেই সেটটাই লাগানো হয়, ফর্সা মানে মিডিয়াম একটু ফর্সা হলেই তাদেরকে ওই ফর্সা মেকআপটা লাগানো হয়। যেহেতু সেই ফর্সা মেকআপটা আমাদেরকে লাগানো যাবে না, দ্যাটস ওয়াই আমাদের স্কিনে এই টোনটা লাগাই। যদি আমি এফেক্ট দিয়ে পোস্ট করবো, তোমরা হয়তো অতটা বুঝতে পারবে না। আর হেয়ার স্টাইল তুমি হাজারও বলে নাও, তোমাকে কখনোই ভালো করবে না। ঘটিয়া মার্কা একটা হেয়ার স্টাইল করেছে, মানে টিভির পর্দায় যাবো তার মধ্যে একটা ঘটিয়া হেয়ার স্টাইল করে দিল। তো যাই হোক, তাও আমি হ্যাপি যে আমি দিদি নাম্বার ওয়ানের সাইডে এসেছি, কারণ এখানে সেলিব্রিটিরাও যায়, আর ভীষণ 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 পপুলার একটা শো। এখানে সবাই মেকআপ করছে, বুঝতে পারছো? মানে একে তো এই মেকআপ আমার তো একটুও পছন্দ হয়নি, আমি বলেছিলাম নিজে করবো, বাট কিছু করার নেই। আগে রন্ধনে গিয়েছিলাম, তখনও এইটাই হয়েছিল। যাই হোক, তো আমি এবারে অডিশন ছাড়া গিয়েছিলাম। এটাই কারণ হচ্ছে ফেসবুকে আমি কাজ করি, তোমরা জানো। তো এখান থেকে আমার কাছে কন্ট্যাক্ট করা হয়, আমার নাম্বার চেয়েছিল, তো আমি আমার নাম্বারটা প্রোভাইড করেছিলাম। তো মানে করিনি বলতে, আমি নিজেরটা দিইনি, আমার বরেরটা দিয়েছিলাম। তো আমাদের কাছে কিন্তু কন্টিনিউ ছবি আসে, গাইজ কল আসতে থাকে। আমাদের সারেগামাপাতেও মধ্যেখানে একবার ডাকা হয়েছিল, আর দিদি নাম্বার ওয়ানেও আমাদেরকে কল করে ডাকা হয় কাপল স্পেশাল এপিসোডের জন্য। আর রন্ধনেও কিন্তু আমরা তখন কাপল স্পেশাল এপিসোডের জন্যই গিয়েছিলাম। আমাদেরকে তখনও কিন্তু কল করা হয়েছিল যে তোমরা দুজনে আসো। মিডিলে আমাদের জন্য রান্নাঘরেরও একটা কল আসে, কিন্তু রান্নাঘরের কলটা আমি থাকতে পারিনি, সেই সময় আমরা গিয়েছিলাম মানালিতে। তো যাই হোক, এখানে বেশ সুন্দর সেট, যে রচনা ব্যানার্জি আর আমি এখানে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আমরা জিতিনি, ওইটা নিয়ে কোনো কথা বলবো না। তো জানিয়েই দিলাম আগের থেকে। তো এটা 26শে মার্চ টেলিকাস্ট হবে, যেটা আমি অলরেডি জেনে গিয়েছি। তো তোমরা ডেফিনেটলি দেখবে কিন্তু, ঠিক আছে? আর এখানে রচনা ব্যানার্জির সাথে সবার ছবি তুলছিল। আমি জানি না এখানে মেকআপগুলো আগের থেকেই বলা থাকে, কাউকে ভালো করবে কাউকে খারাপ কিনা, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো যাই হোক, আই এম রিয়েলি ভেরি হ্যাপি যে আমি দিদি নাম্বার ওয়ানের সেটেই চলে গিয়েছিলাম। রন্ধনে
রক্ষাবন্ধনের থেকে অনেক বেশি হ্যাপি হয়েছি এখানে যাওয়ার জন্য। এবং আমার মা আসতে পারেননি, শ্বশুরমশাই, শাশুড়ি মা আর পিসি শাশুড়ি সবাই গিয়েছিল গাড়ি ভাড়া করে, রোহিতও গিয়েছিল। আর আমার বরকেও খুবই বাজেভাবে সাজিয়ে দিয়েছে, আই ডোন্ট নো ওয়াই, কেন এরকম করে এরা। তো যাই হোক, আমি চুলটুল খুলে নিলাম, গিফট ফিফট কী পেয়েছি আমি ভিডিও শ্যুট করে রেখেছি, আমি দেখাবো তোমাদেরকে। আর যারা যারা দিদি নাম্বার 1-এ যেতে চাও অথচ যেতে পারছো না, অডিশন দিয়ে যেতে হবে তোমাদের জন্য, ঠিক আছে? তো সেইটার ব্যাপার আমি তোমাদের সঙ্গে ডিটেলস বলে দেবো। যারা জানতে চাও যে কীভাবে দিদি নাম্বার 1-এ যাওয়া যায় বা সেই রিলেটেড যদি কোনো ভিডিও লাগে বা সেই রিলেটেড যদি কিছু কোয়ারিজ থাকে, তোমরা ডেফিনেটলি কমেন্ট করো, আমি যতদূর সম্ভব তোমাদেরকে গাইড করে দেওয়ার চেষ্টা করব। তো এবারে তোমাদের স্টোরিটা বলি, কী করে আমরা দিদি নাম্বার 1-এ গেলাম। দিদি নাম্বার 1-এ যাওয়ার জন্য আমাদের কাছে প্রথমে একবার কল আসে। তো সেই সময়ও আমি ঝাড়গ্রামেই ছিলাম, আমার একটা ব্রাইডাল বুকিংয়ের কাজ ছিল, বারবারই বলছি ব্রাইডাল বুকিংয়ের কাজ ছিল, বাট সেটা পোস্ট করে উঠতে পারি না। তো যাই হোক, আমার বর এখানে বলছে যে 26 তারিখ দেখানো হবে বা কিছু একটা বলছিল, আমার মনে নেই, তখন আমরা জানতাম না যদিও কী বলছিলাম সেটা আমার মনে নেই, কারণ একবারে ভয়েস ওভার দিচ্ছি, বুঝতেই পারছো আমার হেকটিক শিডিউল, আমি ভিডিও এডিট করতে পারছি না, পোস্ট করতে পারছি না। তো যাই হোক, দিদি নাম্বার 1-এ তোমরা যদি যেতে চাও, আমাকে বলেছিল যে পরের দিন সকাল 7টার সময় কল টাইম। এবার যদি 7টার সময়ও কল টাইম হতো, আমি রাত্রি 12টার ট্রেন ধরে চলে যেতাম। কিন্তু ঝাড়গ্রামের ট্রেন প্রচুর 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 লেট করে, মানে লেটের উপরে লেট, তোমরা ভাবতে পারবে না। কারণ আমি তখন আমাদেরকে বলা হয় যে আমার বর ইন্টারন্যাশনাল পাওয়ার লিফটার এবং আমাদেরকে একটা স্পেশাল এপিসোডে ঢোকানো হবে বা কিছু একটা বলা হয়। তো নেক্সট এপিসোডে আমাদেরকে ডাকা হবে কাপলস হিসেবে। তো সেই ভাগ্যে আমি বেঁচে গিয়েছিলাম, সকাল 7টার কল টাইম আমাদের সেবারে ছিল না। তো নেক্সট এক সপ্তাহের মধ্যে আমরা জানিয়ে দিই যে আমরা পুরীতে যাব, আমাদের অ্যানিভার্সারি ট্রিপ আছে, সে সময় আমরা পারবো না। তো আমার বর জানায় যে আমরা 5 তারিখ থেকে ফ্রি হব, ঠিক আছে? তো সেই যেহেতু 5 তারিখ থেকে ফ্রি হব বলে যে ওরা 5 তারিখেই ডেকে নিয়েছে, মানে 4 তারিখে আমার বিয়ের বাড়িতে ওয়েডিংয়ের কাজ ছিল, আর 6 তারিখের কাজটা আমি ভুলেই গিয়েছিলাম। 6 তারিখে আমার কাজ ছিল, যদি আমার মায়ের বুকিং ছিল ওটা, আমি যদি হেল্পিং হ্যান্ড হিসেবে আমি হয়তো যেতাম। তো যাই হোক, সেই কাজটার করা হয়নি, মা ওই জন্যই দিদি নাম্বার 1-এ যেতে পারেনি। তো যাই হোক, সকালবেলাতে আমি যখন ট্রেন দেখলাম, তখন সেই ট্রেনটা আমি দেখি যে 12:44-এর ট্রেনটা 5 ঘন্টা লেট আছে, আর 3:44-এর ট্রেনটা 2-3 ঘন্টা লেট আছে। তো আমি তারপরে 3:44-এর ট্রেনটা আমার বর রিজার্ভেশন করলো, পুরো আমার সিট রেডি। বাট তারপরে 5টার সময়ও আমি দেখছি 5:30টার সময় ট্রেন দেখাচ্ছে, তাও আমি ভাবলাম পৌঁছে যাব। কিন্তু আলটিমেট যখন আমি দেখলাম যে ট্রেনের টাইম 7:30টার পরে দেখাচ্ছে, তার মানে ট্রেন আরও লেট করবে, তখন আমি ডিসাইড করলাম যে না, আমার এই ডেটটা করা যাবে না, আমাকে বাসে করে যেতে হবে। তো আমি তখন 6:30টার বাস ধরলাম এবং আমি পৌঁছে গিয়েছিলাম গিয়ে ধর্মতলাতে মোটামুটি 10টার দিকে। তো 10টার থেকে আমি ডিআরআর স্টুডিওতে চলে যাই। আর এরা আমাদের এক্সট্রা ক্যান্ডিডেটস যারা, এটা নিয়ে ভিডিও হয়তো আলাদাভাবে পোস্ট করেছি, এদেরকে দেখতে পাবে, এদের স্টোরিটা খুব মজার। আরও সবাই রয়েছে, সবার সাথেই ভিডিও তুলেছি, তো তোমরা সবাই দেখতে পাবে ডেফিনেটলি। তো যখন আমি যাই, তখন আমি আমার বরকে বললাম যে এখান থেকে মানে ধর্মতলার থেকে আমি একটা ক্যাব নিয়ে নিচ্ছি, ক্যাব নিয়ে আমি চলে যাব দিদি নাম্বার 1-এর ডাইরেক্ট সেটে। আর ওই দিক থেকে আমার শাশুড়ি মা আর আমার পিসি শাশুড়ি মা দুজনেই সমস্ত জিনিসপত্র আমার গুছিয়ে গাছিয়ে মানে নিয়ে গিয়েছিল আর কি। কারণ আমার কাছে ঝাড়গ্রামের সমস্ত জিনিস ছিল, আমার কাছে মেকআপস ছিল, বাট ওই যে আমার মেকআপ আমাকে করতে দেওয়া হয়নি। আমি খুবই কষ্টের সাথে বলছি গাইজ, বিকজ আমার নর্মাল ফেস দেখবে আমাকে লাইভে উইদাউট এনি ফিল্টার, লিপস্টিক কাজল পরাও তোমরা দেখেছো যে আমাকে কেমন লাগে দেখতে, আমার স্কিন কালার কীরকম। বাট এখানে যে আমাকে এই কালারের মেকআপ কেন করা হয়, মানে জানি না আমি জি বাংলার মেকআপ কেন এরকম করে, সত্যিই আমি জানি না। তো এনারাও আমাদের আরেকজন ক্যান্ডিডেট ছিলেন। তো যাই হোক, তো কিছু করার নেই, যেটা হওয়ার সেটাই তো হবে। মেকআপ নিয়ে আর অত ডিপ্রেশনে যাওয়ার কিছু নেই। 26শে মার্চ টেলিকাস্ট হচ্ছে আমাদের দিদি নাম্বার 1 শো, ডেফিনেটলি তোমরা সবাই কিন্তু দেখবে আর ফুটেজ নিয়ে কিন্তু পোস্ট করবে। আর যারা যারা দিদি নাম্বার 1 দেখতে চাও, যেতে চাও আর কি দিদি নাম্বার 1-এ, তারা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর যারা যারা বেশি বেশি কমেন্ট করবে তাদেরকে আমি বেশি বেশি টিপস দেবো, ঠিক আছে? আর যারা যারা কমেন্ট করে না, হুট করে এসে একটা কমেন্ট করবে, সেরকম মানুষদেরকে আমি পরে টিপস দেবো। আগে যারা বেশি অ্যাক্টিভ তাদেরকে দেবো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। সবাইকে অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ অল গাইস।